ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা কেবল বাড়তেই থাকবে, কারণ দুবাই একটি ক্রমবর্ধমান আর্থিক নেটওয়ার্কের প্রধান কেন্দ্রে পরিণত হচ্ছে। এই নেটওয়ার্কটি নীরবে ইরানকে হিজবুল্লাহর কাছে অর্থ পাঠাতে সাহায্য করছে। আরব আমিরাত যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র। বেশিরভাগ মানুষই আমিরাতকে একটি বৈশ্বিক ব্যবসার কেন্দ্র হিসেবে দেখে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে পর্দার আড়ালে এটি ইরানের জন্য দ্রুত এবং গোপনীয়ভাবে নগদ অর্থ স্থানান্তরের অন্যতম সহজ স্থানে পরিণত হয়েছে। এই গোপন অর্থের প্রবাহ গুরুতর হুমকি হয়ে দাঁড়াচ্ছে এবং হিজবুল্লাহকে শক্তি পুনরুদ্ধার করতে সাহায্য করছে। গত বছর ধরে ইরান দুবাইয়ের মানি এক্সচেঞ্জ, ব্যক্তিগত কোম্পানি এবং বিশ্বস্ত অংশীদারদের ব্যবহার করে হিজবুল্লাহকে শত শত মিলিয়ন ডলার পাঠিয়েছে। সিরিয়ার মধ্য দিয়ে পুরনো চোরাচালানের পথগুলো ব্যাহত হওয়ায় ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে ব্যাপকভাবে সরে এসেছে। দুবাইয়ের বিশাল এবং সক্রিয় আর্থিক ব্যবস্থা তদন্তকারীদের পক্ষে প্রতিটি লেনদেন ট্র্যাক করা অত্যন্ত কঠিন করে তোলে। ইরানের জন্য এটি নীরবে অর্থ সরানোর জন্য নিখুঁত পরিবেশ। হিজবুল্লাহর জন্য এটি লাইফলাইন। হিজবুল্লাহর এই সমর্থনটির অত্যন্ত প্রয়োজন। গত বছর ইসরায়েলের সাথে যুদ্ধের পর এই গোষ্ঠীটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিল। দক্ষিণ লেবাননে ঘর বাড়ি ধ্বংস হয়েছিল, অস্ত্র ক্ষতিগ্রস্ত বা খোয়া গিয়েছিল এবং অনেক যোদ্ধা নিহত বা আহত হয়েছিল। গোষ্ঠীটির এখন জরুরিভাবে এলাকা পুনর্নির্মাণ, সরঞ্জাম প্রতিস্থাপন, পরিবারকে সমর্থন এবং নতুন সদস্য নিয়োগের প্রয়োজন। এক বছরের জন্য যে পরিমাণ অর্থ যথেষ্ট ছিল, এখন তহবিলের প্রবাহ বজায় রাখতে তা মোটেও যথেষ্ট নয়। ইরান এবং হিজবুল্লাহ হাওয়ালা ব্যবস্থার উপর ব্যাপকভাবে নির্ভর করে। এটি ব্যাংক ব্যবহার না করে বা কোনো ডিজিটাল রেকর্ড না রেখে অর্থ স্থানান্তরের একটি খুব পুরনো পদ্ধতি। একজন ব্যক্তি দুবাইয়ের একজন ডিলারকে অর্থ প্রদান করেন এবং লেবাননের অন্য একজন ডিলার একই পরিমাণ অর্থ পরিশোধ করে দেন। এতে প্রায় কোনো কাগজপত্র লাগে না। এটি বিশ্বাসের ভিত্তিতে পরিচালিত হয়, যা কর্তৃপক্ষের পক্ষে বন্ধ করা অত্যন্ত কঠিন করে তোলে। হিজবুল্লাহ আরও টাকা জোগাড় করে তাদের বিশ্বব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে। এই নেটওয়ার্ক পশ্চিম আফ্রিকা থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত বিস্তৃত। সেখানে গোষ্ঠীগুলো মাদক, হীরা এবং অর্থ পাচারের পরিষেবাতে ব্যবসা করে। আরব কর্মকর্তাদের মতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। কর্মকর্তারা বলছেন, এই বছর এই নেটওয়ার্কগুলোর মাধ্যমে $1 বিলিয়ন বেশি অর্থ স্থানান্তরিত হয়েছে। ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাড়ছে। সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং ইরাকের উপর কূটনৈতিক চাপও বাড়ছে, কিন্তু ইরান ক্রমাগত মানিয়ে নিচ্ছে এবং নতুন নতুন রুট খুলছে। ইসরায়েলের সাথে হিজবুল্লাহর যুদ্ধের অবসানের জন্য যে যুদ্ধবিরতি হয়েছিল, তবে গোষ্ঠীটি নিরস্ত্রীকরণ অস্বীকার করেছে। এদিকে লেবাননের বিমানবন্দর, বন্দর এবং সীমান্তগুলোর উপর নিয়ন্ত্রণ জোরদার করার কথা ছিল। তবুও হিজবুল্লাহ রাষ্ট্রের অনেক অংশের চেয়ে শক্তিশালী রয়ে গেছে। এমনকি উন্নত বিমানবন্দর চেক থাকা সত্ত্বেও ইরান কেবল আরও বেশি ভ্রমণকারীকে পাঠায়, যারা অল্প পরিমাণে নগদ বা গয়না বহন করে, যা সহজেই লুকিয়ে রাখা যায়। এই নীরব আর্থিক পাইপলাইন একটি প্রধান হুমকিতে পরিণত হচ্ছে। ইরান অর্থ পাঠানো অব্যাহত রেখেছে, হিজবুল্লাহ পুনর্নির্মাণ অব্যাহত রেখেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য বিপদ বেড়েই চলেছে। গাজার যুদ্ধবিরতি ভেঙে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। ইসরায়েল জানায়, হামাস যোদ্ধারা প্রথমে গুলি চালিয়েছে, এরপরেই ইসরায়েল স্ট্রাইকস ব্যাক শিরোনামে খবর ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয় ইসরায়েলি হামলায় অন্তত 21 জন নিহত হয়েছে। হামাস ইসরায়েলের এই আচরণকে বিপজ্জনক উত্তেজনা বলে সতর্ক করেছে। তাদের মতে, যুদ্ধ বিমান দিয়ে গাজায় বোমা বর্ষণ করে ইসরায়েল শান্তি চুক্তিকে অমান্য করেছে এবং পরিস্থিতিকে আরও খারাপ করছে। ইসরায়েল আবার বলছে, তারা শুধু প্রতিক্রিয়া দেখিয়েছে। তাদের দাবি, হামাস যোদ্ধারা প্রথমে আইডিএফ বা ইসরায়েলি সেনাদের দিকে গুলি চালায়, এরপরেই ইসরায়েলি যুদ্ধ বিমান গাজার বিভিন্ন স্থানে হামলা চালায়। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিয়েছেন। এক মার্কিন কর্মকর্তা বলেন, হামাসই প্রথমে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, সেই কারণেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক পদক্ষেপকে সমর্থন করছে। ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তাদের স্থলবাহিনীর ওপর হামাসের গুলির খবর পাওয়ার পরেই যুদ্ধ বিমান দিয়ে গাজার একাধিক জায়গায় আঘাত হানা হয়। অন্যদিকে হামাস বিবৃতি দিয়ে বলে, ইসরায়েল অযৌক্তিকভাবে সামরিক হামলা চালিয়েছে, যা তাদের ভাষায় একটি বিপজ্জনক বৃদ্ধি বা উত্তেজনা বাড়ানোর চেষ্টা। হামাস আরও অভিযোগ করে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইচ্ছা করেই পরিস্থিতি উত্তপ্ত করে তুলছেন এবং গাজায় সহিংসতা আবার শুরু করতে চাইছেন।
ইসরায়েলি কর্মকর্তারা বলেন এই প্রতিশোধমূলক হামলা ছিল হামাসের সশস্ত্র যোদ্ধাদের গুলির জবাব। তারা অভিযোগ করে যে হামাস আইডিএফের ভেতরকার এলাকায় গুলি চালিয়েছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে সর্বশেষ হামলায় অন্তত 21 জন নিহত হয়েছে, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। এই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও তারা আশঙ্কা করছে। একজন মার্কিন কর্মকর্তা দ্য টাইমস অফ ইসরায়েলকে বলেন, ওয়াশিংটন স্পষ্টভাবে ইসরায়েলের পদক্ষেপকে সমর্থন করছে। ওই কর্মকর্তা দাবি করেন, হামাসের কার্যক্রম ট্রাম্পের জাতিসংঘ সমর্থনহীন শান্তি প্রস্তাবের প্রতি ক্ষোভ থেকেই ঘটছে। মার্কিন প্রশাসনের আরও দাবি, যুদ্ধবিরতি চুক্তি সইয়ের আগে হামাস অস্ত্র সমর্পণের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু হামাস পরিষ্কারভাবে এই দাবি অস্বীকার করেছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র রাজনৈতিক চাপ দিয়ে তাদের উপর শর্ত চাপিয়ে দিতে চাইছে। হামাস জানায়, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েল ইতিমধ্যে 300 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের মতে এই সংখ্যাই প্রমাণ করে কে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। হামাস যুক্তরাষ্ট্রকে আহ্বান জানায়, ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনতে হবে, না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। তারা মিশর, কাতার এবং তুরস্ককে চুক্তির গ্যারান্টর হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানায়। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতেও নতুন করে ইসরায়েলি হামলা হয়েছে, যদিও সেখানে 1 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধবিরতি চলছে। ইসরায়েল দাবি করে, হিজবুল্লাহর দিক থেকেও তাদের সেনাদের ওপর হামলার চেষ্টা হয়েছিল, তাই প্রতিক্রিয়া হিসেবে এসব আঘাত হানা হয়েছে। আইডিএফ দাবি করে তাদের সব হামলাই ছিল প্রতিরক্ষামূলক এবং তাদের স্থলবাহিনীকে রক্ষা করার উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপ। ইসরায়েলের দোহা আক্রমণ এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে ওমান এখন অকল্পনীয় বিষয়ও বিবেচনা করতে বাধ্য হয়েছে। উপসাগরীয় অঞ্চলে এক প্রকার লাল সংকেত জ্বলে উঠেছে। ইসরায়েল কি ইয়েমেনের বাইরেও হামলা বাড়াতে পারে? হুথিদের সঙ্গে ওমানের যোগাযোগের কারণে দেশটি এখন আলোচনার কেন্দ্রে চলে এসেছে। দোহা হামলার পর ইরানের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে, পরবর্তী লক্ষ্য কি তারা হতে পারে? উত্তেজিত ইসরায়েল কি সত্যিই মাস্কাটে থাকা হুথি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে পারে? ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা এমন একটি যুদ্ধক্ষেত্র তৈরি করছে যা ওমানের ওপর ইসরায়েলে হামলার ঝুঁকি বাড়াচ্ছে। বহিরাগত নিরাপদ আশ্রয়স্থল এমন অভিযোগ এখন ওমানি কর্মকর্তাদের চিন্তায় ফেলেছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। হামাস কর্মকর্তাদের ওপর ইসরায়েলের ওই অভূতপূর্ব দোহা হামলা উপসাগরীয় দেশগুলোর বহু বছরের ধারণাকে নাড়া দিয়েছে। দোহা ঘটনার পর ওমান এখন নিশ্চিত, ভুল তথ্য কি সালতানাতের ওপর হামলার অজুহাত হিসেবে ব্যবহার হতে পারে? হুথিদের নিয়ে বিভিন্ন মিথ্যা দাবির কারণে মাস্কাট সতর্ক অবস্থায় আছে। এই ধরনের দাবি ভবিষ্যতের ইসরায়েলি হামলার ভয় বাড়িয়ে তুলছে। দোহার বিস্ফোরণের পর ওমান এখন ইসরায়েলকে দুর্বৃত্ত ও বিপজ্জনক রাষ্ট্র হিসেবে দেখছে, এমন তথ্য আনওয়াজ মিডিয়া জানিয়েছে। প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি সত্যিই ওমানে থাকা হুথিদের লক্ষ্যবস্তু করতে পারে? দোহা ঘটনার পর ওমানি কর্মকর্তারা এখন এই সম্ভাবনাও বিবেচনা করছেন যে হুথি নেতাদের ওপর ইসরায়েলি হামলা ওমানের ভেতরেই হতে পারে। ইসরায়েলের দৃষ্টিতে হুথিরা একটি সন্ত্রাসী সংগঠন, এমন ধারণা আন্তঃসীমান্ত হামলার আশঙ্কা আরও বাড়াচ্ছে। ওমানকে এখন নিজের মাটিতে হামলার সম্ভাবনা নিয়ে প্রস্তুত থাকতে হচ্ছে, এমনটাই বলছে আনওয়াজ মিডিয়ার বিশ্লেষকরা। ইসরায়েল দাবি করছে মাস্কাটে থাকা কিছু হুথি নেতা নাকি বাইরের আক্রমণ পরিচালনায় যুক্ত। তারা আরও দাবি করেছে যে নেতানিয়াহুর সরকার মনে করে ওমানের ভেতরে নাকি বিশৃঙ্খলা তৈরির উৎস রয়েছে। ওমান এখন কাজ করছে যাতে হুথি চ্যানেলগুলি শান্ত ও নিয়ন্ত্রিত থাকে, যাতে ইসরায়েল কোনো অজুহাত না পায়। মধ্যস্থতা কেন্দ্র ও সরকারি স্থাপনাগুলোর চারপাশে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। ভবিষ্যতের হামলা ঠেকাতে ওমান বন্ধুত্বপূর্ণ রাজধানীগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তবে একজন ওমানি গবেষক বলেছেন, মাস্কাটে এখন ডানপন্থী চরমপন্থী ইসরায়েলের সাথে কোনোভাবেই শান্তি কল্পনা করতে পারছে না। দোহা হামলা ওমানের হুমকি ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। তিনি বলেন, নিরপেক্ষ উপসাগরীয় দেশও হামলা থেকে নিরাপদ নয়। নিরপেক্ষতা মূল্যবান হতে পারে, কিন্তু তা নিরাপত্তার নিশ্চয়তা নয়। ইসরায়েল এখন একটি দুর্বৃত্ত ও মতাদর্শ চালিত রাষ্ট্র, এমন বিশ্বাস দৃঢ় হয়েছে। বর্তমান ইসরায়েলি সরকারের সাথে শান্তির সম্ভাবনা নেই। এদিকে মনে রাখা দরকার, দোহা হামলায় যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ ছিল, যা ইসরায়েলের ভবিষ্যৎ হামলার ওপর সীমা টানতে পারে। আঞ্চলিক মধ্যস্থতাকারী হিসেবে ওমানের ভূমিকা তাকে কিছু কৌশলগত সুরক্ষা দেয়। ওমান এখন উত্তেজনা ঠেকাতে সক্রিয়ভাবে কাজ করছে।
তারা নজর রাখছে ইয়েমেন ছাড়াও হামলা বাড়ানোর কোনো ধরন তৈরি হচ্ছে কিনা। প্রতিরক্ষা সহযোগিতার জন্য ওমান, তুরস্ক, ব্রিটেন এবং ফ্রান্সের সাথে সম্পর্ক আরও মজবুত করছে। এরদোয়ানের সাম্প্রতিক মাস্কাট সফর প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা বাড়িয়েছে। ওমান প্রযুক্তি ও ভারসাম্যের জন্য চীনের সাথেও যোগাযোগ বাড়াতে পারে, তবে কোনো আনুষ্ঠানিক জোটে যাবে না। ইসরায়েলের বিরুদ্ধে ট্রাম্পের তীব্র চাপ, আর সেই চাপের সামনে দাঁড়িয়ে বৈঠক থামিয়ে দিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি স্পষ্ট বার্তা দিলেন, ইসরায়েলকে এখনই গ্রহণ করা যাবে না, সৌদি আরব প্রস্তুত নয়। ট্রাম্পের আপিল তিনি সরাসরি প্রত্যাখ্যান করলেন। বৈঠকের ভেতরের উত্তাপ জানালেন কর্মকর্তারা। এমবিএস তার অবস্থান ধরে রেখেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকের শুরুতেই বলেন, আজ ওভাল অফিসে আমাদের একজন অত্যন্ত সম্মানিত মানুষ আছেন। তিনি আমার দীর্ঘদিনের বন্ধু। মানবাধিকার সহ অনেক বিষয়ে তিনি অসাধারণ কাজ করেছেন। তিনি ভবিষ্যতের রাজা। এরপরই সামনে আসে বিস্ফোরক তথ্য। সৌদি ক্রাউন প্রিন্স ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ট্রাম্পের পরামর্শ প্রত্যাখ্যান করেছেন। 18 নভেম্বরের সেই বৈঠকে ইসরায়েল ইস্যুতে এমবিএস ট্রাম্পকে এক হাই ভোল্টেজ ধাক্কা দেন। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, 2 মার্কিন কর্মকর্তা এবং বৈঠকের ঘটনা জানেন এমন একটি সূত্র নিশ্চিত করেছে আব্রাহাম চুক্তি নিয়ে দুজনের আলোচনায় বাতাসে জমে উঠেছিল। গাজা যুদ্ধ থেমে যাওয়ার পর ট্রাম্প চেয়েছিলেন সৌদি আরব যেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, কিন্তু এর আগেই রিয়াদ বলেছিল ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে ইসরায়েল স্পষ্ট প্রতিশ্রুতি না দিলে কোনো আলোচনা নয়। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু 2 রাষ্ট্র সমাধানের ঘোর বিরোধী। তবুও ট্রাম্প আশা করেছিলেন বৈঠক থেকে কোনো অগ্রগতি আসবে, কিন্তু বাস্তবতা হলো সৌদির কার্যত শাসকের কাছ থেকে তিনি পেলেন তীব্র প্রতিক্রিয়া। হোয়াইট হাউস কর্মকর্তারা এমবিএসকে জানান, ট্রাম্প সৌদি ইসরায়েল স্বাভাবিকীকরণে কিছু ইতিবাচক ফল চান। ট্রাম্প নিজেও জোর দিয়ে বিষয়টি উত্থাপন করেন। তিনি চাপ দেন সৌদি আরব যেন আব্রাহাম চুক্তিতে যোগ দেয়। কিন্তু এমবিএসের স্পষ্ট না শুনে ট্রাম্প হতাশ হয়ে পড়েন। এমবিএস বলেন, সৌদির ভেতরে ইসরায়েল বিরোধী প্রবল জনমত আছে। আরও কঠোর ভাষায় তিনি ইসরায়েলের বিরুদ্ধে ট্রাম্পের কথারও জবাব দেন। একজন মার্কিন কর্মকর্তা বলেন, দেখতে হতাশা ও বিরক্তির মতো দেখাচ্ছিল। ট্রাম্প সত্যিই চেয়েছিলেন সৌদি আরব যোগ দিক, কিন্তু এমবিএস ছিলেন দৃঢ়। আরেক কর্মকর্তা বলেন, ট্রাম্প অনেক চেষ্টা করেছিলেন, আলোচনা সৎ ছিল, কিন্তু এমবিএস শক্ত মানুষ, তিনি নিজের অবস্থানে অটল। এমবিএস তার শর্তও জানিয়ে দেন, সৌদি আরবের সঙ্গে শান্তি চুক্তি চাইলে ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনি রাষ্ট্রের পথে অপরিবর্তনীয়, বিশ্বাসযোগ্য এবং সময়সীমাবদ্ধ একটি পরিকল্পনা দিতে হবে। তিনি বলেন, পরে দরজা খোলা আছে, কিন্তু 2 রাষ্ট্রীয় সমাধানই মূল সমস্যা। ইতিহাস বলছে, ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং ইসলামের জন্মস্থান সৌদি আরবের কখনো আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না। এমনকি 1947 সালে ফিলিস্তিনের বিভাজন পরিকল্পনার বিরুদ্ধেও ভোট দিয়েছিল রিয়াদ। বিবির শেষ চেষ্টা মনোবল বাড়াতে যখন আইডিএফ নতুন চ্যালেঞ্জের মুখে, ইসরায়েল কি আরও গভীর সামরিক সংকটে পড়ে সেনা হারাচ্ছে? শত শত আইডিএফ ক্যারিয়ার সেনা দ্রুত অবসরের আবেদন করছে। গুরুত্বপূর্ণ ভূমিকা পূরণে হিমশিম খাচ্ছে ইসরায়েল, আর চাপ বাড়ছে বিবির ওপর। সংকট আরও খারাপ হচ্ছে যখন ইসরায়েল আবারও গাজা যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। ইসরায়েল এখন এক বড় সামরিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, কারণ শত শত সেনা আগেভাগেই অবসর নিতে চাইছে। শত শত ক্যারিয়ার সেনা, যাদের মধ্যে সিনিয়র অফিসারও আছেন, খুব তাড়াতাড়ি আইডিএফ ছাড়তে আগ্রহী। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে 600 ক্যারিয়ার কর্মী কার্যত পদত্যাগের আবেদন করেছে। ড্রাফট এড়িয়ে যাওয়া, অভ্যন্তরীণ অস্থিরতা এবং গাজায় দীর্ঘমেয়াদী উপস্থিতি, এসব মিলিয়ে আইডিএফ সেনাদের উপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। যারা পদত্যাগ করতে চাইছে তারা সবাই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিল বলে জানা গেছে। কিছু আইডিএফ সদস্যের অবসর বিলম্বিত করা হয়েছে কারণ তাদের জায়গায় কাউকে খুঁজে পাওয়া যায়নি, এমনটিও রিপোর্টে বলা হয়েছে। আরও একটি বড় সমস্যা হলো আইডিএফের 85% ক্যারিয়ার সদস্য নিম্ন পদে অবসর নেয়, ফলে মাঝারি স্তরের নেতৃত্বে ঘাটতি তৈরি হয়। একজন সিনিয়র আইডিএফ কর্মকর্তা বলেছেন, এই সংকটের মূল কারণ ইসরায়েলের সর্বোচ্চ আদালত পেনশন সুবিধা বাতিল করে দেয়া। আদালতের এই সিদ্ধান্ত মনোবলে আঘাত করেছে, বিশেষ করে যখন গাজা যুদ্ধের পেছনে বিলিয়ন ডলার ব্যয় হয়েছে, যদিও 2/3 সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্র থেকে এসেছে।
ইসরায়েলের সামরিক বাহিনী আরও 12,000 সৈন্যের প্রয়োজন বলে জানাচ্ছে, যাতে তারা কার্যক্রম পরিচালনা করতে পারে। ইসরায়েলিরা কি যুদ্ধের ডাকে এড়িয়ে যাচ্ছে? আইডিএফকে আরও সমস্যায় ফেলছে বাধ্যতামূলক সেনাসেবায় ব্যাপক হারে অনীহা। ইসরায়েলের যোগ্য সৈন্যদের মধ্যে ড্রাফট এড়িয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। রিপোর্ট অনুযায়ী কমপক্ষে 17,000 ড্রাফট এড়ানো ব্যক্তি আইনজীবীদের সাহায্যে সেনাবাহিনী এড়িয়ে চলছে। আবার অতিরক্ষণশীল ইহুদিদের আলট্রা অর্থোডক্স বাধ্যতামূলক সেনাসেবা থেকে ছাড় দেওয়াও মানববল কমার বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এই ছাড় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহু ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। বলা হচ্ছে, আলট্রা অর্থোডক্স দলগুলোর সমর্থন পেতে নেতানিয়াহু তাদের এই দাবি মেনে নিয়েছে। আগে ভাগে অবসর নেওয়ার পাশাপাশি ইসরায়েল সামরিক বাহিনীতে আত্মহত্যার ভয়াবহ সংকটের মুখোমুখি। রিপোর্টে বলা হয়েছে, গাজা যুদ্ধের পরে শত শত ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। ইসরায়েল আবারও যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। এই ভয়াবহ সংকটের মধ্যে ইসরায়েল হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় নতুন করে বিমান হানা চালায়। 19 নভেম্বর ইসরায়েল দাবি করে হামাস বন্দুকধারীরা গুলি চালিয়েছে। এর জবাবেই তারা এসব হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলায় 25 জন নিহত হয়েছে এবং আইডিএফ দাবি করেছে যে তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্য বস্তুতে আঘাত করেছে। হামাস এসব অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে ইসরায়েল ইচ্ছা করেই যুদ্ধবিরতি ভাঙতে চাইছে। আগুনের মুখে ইউরোপ, রাশিয়ার হামলার আশঙ্কায় ফ্রান্সের সমর প্রস্তুতি। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে ইউরোপের আকাশ ভারী হয়ে আছে এক অজানা আশঙ্কায়। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বুঝতে পারছে, পুতিনের সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা শুধু ইউক্রেনে থেমে থাকার নয়। আর এই রোমহর্ষক সত্য অনুধাবন করে এবার কঠোর সামরিক প্রস্তুতি শুরু করেছে ফ্রান্স। প্যারিস এখন নীরবতা ভেঙে উচ্চস্বরে ঘোষণা করছে, আগামী 3 থেকে 4 বছরের মধ্যে রাশিয়ার হামলা আসবে। ফ্রান্সের সমরসজ্জা, স্বেচ্ছাসেবী বাহিনী। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো দেশকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে এক যুগান্তকারী পদক্ষেপ ঘোষণা করেছেন। একটি স্বেচ্ছাসেবী সামরিক সেবা বা ভলান্টিয়ারি মিলিটারি সার্ভিস কার্যক্রম চালু। লক্ষ্য ও উদ্দেশ্য, প্রেসিডেন্ট ম্যাক্রো স্পষ্ট করেছেন, ফ্রান্সের সেনাবাহিনীকে সবসময় শক্তিশালী ও সদা প্রস্তুত রাখতে তরুণ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এই কর্মসূচি সেই লক্ষ্য পূরণের জন্যই। এটি হবে 10 মাস মেয়াদী একটি সামরিক কার্যক্রম, যা আগামী গ্রীষ্মকাল থেকে শুরু হবে। প্রথম ধাপে নেওয়া হবে 3,000 স্বেচ্ছাসেবী। তবে সরকারের সুদূর প্রসারী লক্ষ্য হল 2035 সালের মধ্যে এই কর্মসূচিকে 50,000 মানুষকে যুক্ত করা। যারা স্বেচ্ছায় যোগ দেবেন তাদের শুধু ফ্রান্সের অভ্যন্তরেই সামরিক দায়িত্ব পালনের সুযোগ থাকবে। এটি দেশের রিজার্ভ ফোর্সকে শক্তিশালী করবে এবং জনগণকে সামরিক জীবনের সঙ্গে পরিচিত করাবে। উল্লেখ্য, ফ্রান্স 2001 সালে বাধ্যতামূলক সামরিক সেবা বন্ধ করে দিয়েছিল। ফ্রান্সের এই আকস্মিক প্রস্তুতির মূলে রয়েছে তাদের সামরিক নেতৃত্বের গভীর উদ্বেগ। ফরাসি সেনাপ্রধান জেনারেল ফ্যাবিয়েন ম্যান্ডেল এক শিহরণ জাগানো সতর্কবার্তা দেন। তিনি বলেন, আগামী 3 থেকে 4 বছরের মধ্যে রাশিয়ার পক্ষ থেকে ইউরোপের উপর একটি বড় আঘাত আসতে পারে। এই সম্ভাব্য হামলার জন্য ফরাসি বাহিনীকে এখনই প্রস্তুত থাকতে হবে। জেনারেল ম্যান্ডন এক বিতর্কিত মন্তব্যে আরও বলেছিলেন, ভবিষ্যতের রুশ আগ্রাসন ঠেকাতে ফ্রান্সের জনগণকে অর্থনৈতিক কষ্ট সহ্য করতে হবে এবং এমনকি সন্তান হারানোর মতো চরম ও কঠিন পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এই মন্তব্য ইউরোপের বুকে শীতল স্রোত বইয়ে দিয়েছে। রাশিয়ার অপ্রতিরোধ্য শক্তি। ইউরোপের এই আতঙ্কের প্রধান কারণ হল রাশিয়ার অদম্য সামরিক শক্তি। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখেও রাশিয়া তার সামরিক উৎপাদন এবং কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করেই চলেছে। রাশিয়া রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ পারমাণবিক অস্ত্রাগার এবং বিপুল সংখ্যক সামরিক সরঞ্জাম, যা স্বল্প সময়ে বিশাল আকারের সংঘাত শুরু করার ক্ষমতা রাখে। ইউক্রেনে তাদের আক্রমণ প্রমাণ করেছে মস্কো তার স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক আইন বা কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা করে না এবং অপ্রত্যাশিতভাবে যে কোনো মুহূর্তে তার প্রতিবেশীর ওপর আঘাত হানতে পারে। পুতিনের সামরিক কৌশল কেবল ইউক্রেন নয়, বাল্টিক রাষ্ট্র বা পোল্যান্ডের মতো ন্যাটো সদস্যদের উপরও চাপ সৃষ্টি করছে, যা ইউরোপের নিরাপত্তা কাঠামোকে ভেঙে ফেলার হুমকি দিচ্ছে। ফ্রান্স বর্তমানে প্রায় 2,05,000 সক্রিয় সেনা সদস্য নিয়ে কাজ করছে। তারা আগামী 10 বছরে রিজার্ভ বা অতিরিক্ত সেনা সদস্যের সংখ্যা দ্বিগুণ করে 1,05,000-এ উন্নীত করার পরিকল্পনা করেছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশও সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে এবং নতুন করে সেনা সংগ্রহের উদ্যোগ নিয়েছে। ইরানের বিপক্ষে যুদ্ধে মার্কিন ইসরায়েলি মিসাইল ঘাটতি। গত জুনের যুদ্ধের মাত্র এক সপ্তাহ পরে রিপোর্টে দেখা যায় ইসরায়েলের হাতে কেবল 12 দিনের বিমান প্রতিরক্ষা মিসাইল মজুদ বাকি ছিল। 18 জুন যুদ্ধের 5 দিন পর এক মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ইসরায়েলের উন্নত অ্যারো সিস্টেমের সরবরাহ দ্রুত ফুরিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই সারাদিন বসে থেকে মিসাইল প্রতিহত করতে পারে না, বলেন টম কারাকো, মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক। ইসরায়েলও তাদের মিত্রদের এখন দ্রুত ব্যবস্থা নিতে হবে, কারণ সময় নেই। তিনি আরও বলেন, প্রতিরোধ ব্যবস্থা ইতিমধ্যে চাপে আছে। খুব শিগগিরই হয়তো তাদের সিদ্ধান্ত নিতে হবে কোন মিসাইল প্রতিহত করবে আর কোনটা নয়। এ সময় মার্কিন থার্ড সিস্টেমের অপারেটররাও 12 দিনের যুদ্ধে প্রায় 150টি মিসাইল নিক্ষেপ করে ইরানি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে। এটি যুক্তরাষ্ট্রের মোট থার্ড মিসাইল মজুদের প্রায় 1/4, যা তাদের মজুদের গভীর সীমাবদ্ধতা প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, যদিও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা হাজারো জীবন বাঁচিয়েছে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের মজুদে ভয়াবহ ঘাটতি তৈরি করেছে। প্রতিবেদনটি আরও জানায়, দীর্ঘ যুদ্ধ চললে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হয়তো অন্য দেশগুলোর জন্য বরাদ্দ ইন্টারসেপ্টর মিসাইল সরিয়ে আনতে হতো, অথবা কিছু শত্রু মিসাইলকে ইচ্ছাকৃতভাবে ভেদ করতে দিতে হতো। একজন মার্কিন কর্মকর্তা জানান, চাহিদা এত বেশি ছিল যে এক পর্যায়ে পেন্টাগন সৌদি আরবের জন্য কেনা কিছু ইন্টারসেপ্টর ইসরায়েলে পাঠানোর পরিকল্পনা করেছিল। এত দ্রুত ফুরিয়ে আসা মিসাইল মজুদি ইরান ও ইসরায়েলকে 12 দিনের মধ্যেই যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন প্রস্তুতি। ইরানের মতো একটি নিষেধাজ্ঞাগ্রস্ত দেশের সঙ্গে মাত্র 12 দিনের যুদ্ধেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা মজুদে ভাগ ধরা পড়ায় দুই দেশই এখন বিমান প্রতিরক্ষা মিসাইল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করেছে মিউনিশনস এক্সিলারেশন কাউন্সিল, যা প্রতিরক্ষা মিসাইল উৎপাদন দ্রুততর করতে কাজ করছে। অন্যদিকে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয় জুলাইয়ে জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমির বারম ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন, যাতে অ্যারো ইন্টারসেপ্টর মিসাইলের ধারাবাহিক উৎপাদন দ্রুত বাড়ানো যায়। বারাম বলেন, অ্যারো ও অন্যান্য গুরুত্বপূর্ণ সিস্টেমের উৎপাদন হার বাড়ানো আমাদের কৌশলগত পরিকল্পনার অংশ, যাতে আমরা ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে পারি। নতুন প্রতিরক্ষা ব্যবস্থা ও ভবিষ্যতের যুদ্ধ। ইসরায়েল এখন নতুন প্রজন্মের প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজন করছে, যেমন অ্যারো 4, যা অ্যারো 2 এর জায়গা নেবে, স্কাইসনিক, যা হাইপারসনিক মিসাইল প্রতিহত করতে তৈরি করা হচ্ছে। 2023 সালের জুনে রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম স্কাইসনিক ইন্টারসেপ্টর উন্মোচন করে। এটি জটিল কৌশলী গতিবিধির হাইপারসনিক মিসাইল প্রতিরোধে সক্ষম প্রথম ব্যবস্থা। রাফায়েলের তথ্য অনুযায়ী স্কাইসনিক অতুলনীয় গতিশীলতা ও গতি নিয়ে তৈরি, যা এমন হাইপারসনিক হুমকি প্রতিহত করতে পারে যেগুলো বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে। উল্লেখযোগ্যভাবে ইরান দাবি করছে যে তাদের কাছেও হাইপারসনিক মিসাইল আছে, যেমন ফাত্তা 1 ও ফাত্তা 2। স্পষ্টতই ইরান ও ইসরায়েল উভয় দেশই এখন পরবর্তী সংঘাতের জন্য নিজেদের অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে। আরেকটি যুদ্ধ যেন সময়ের অপেক্ষা। কবে শুরু হবে তা এখন নির্ভর করছে তেহরানের পারমাণবিক কর্মসূচির গতির ওপর। যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় নতুন সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই ঘোষণা দেন। তিনি বলেন, লাতিন আমেরিকা থেকে তৎপর মাদক সন্ত্রাসীদের দমন করতে ওয়াশিংটন নতুন একটি বড় অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার সমুদ্র এলাকায় যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে। কিছু ছোটখাটো সামরিক অভিযানও পরিচালনা করেছে। এতে উদ্বেগ তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র এবার স্থলপথেও হামলা চালাতে পারে। এমন হামলা হলে পুরো অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটন নতুন অভিযানের ঘোষণা দিয়েছে। পিট হেগসেথ সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট দেন। তিনি লেখেন, আজ আমি অপারেশন সাউদার্ন স্পিয়ারের ঘোষণা দিচ্ছি। তার মতে, এই অভিযান যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত করবে। এটি দেশটির সীমান্ত থেকে মাদক সন্ত্রাসীদের নির্মূল করবে। এমন মাদক দেশটিতে ঢুকতে দেবে না যেগুলো আমেরিকানদের হত্যা করছে। তবে তিনি জানাননি অভিযানটি ঠিক কবে থেকে শুরু হবে। এই অভিযানের পুরো পরিসর কতটা হবে সেটিও পরিষ্কার করেননি। এমনকি সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার জলসীমায় যুক্তরাষ্ট্র যে অভিযানগুলো চালিয়েছে
নতুন অভিযানের সঙ্গে সেগুলোর কী পার্থক্য থাকবে এ ব্যাপারেও কোনো তথ্য দেননি। নতুন এই অভিযান সম্পর্কে জানতে এএফপি যোগাযোগ করেছিল পেন্টাগনের সঙ্গে, কিন্তু পেন্টাগনের মুখপাত্র প্রতিরক্ষামন্ত্রীর দেওয়া তথ্য ছাড়া আর কিছু বলতে চাননি। তবে সম্প্রতি সিবিএস এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়, ভেনেজুয়েলায় নতুন অভিযানের বিস্তারিত মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনার মধ্যে স্থলপথে হামলার বিষয়টিও রয়েছে। রয়টার্স 14 নভেম্বর এক সূত্রের বরাতে জানায়, ভেনেজুয়েলায় সামরিক অভিযান কিভাবে চালানো হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা 3 দফা বৈঠক করেন। সব বৈঠকই হয়েছে হোয়াইট হাউসে। তবে এসব বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে তা বাইরে প্রকাশ করা হয়নি। উল্লেখযোগ্য বিষয় হলো, লাতিন আমেরিকায় অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই F-35 যুদ্ধ বিমান মোতায়েন করেছে, যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনও ওই অঞ্চলে অবস্থান করছে। সেখানে যুক্ত করা হয়েছে বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড। এই বিশাল রণতরীতে রয়েছে প্রায় 5,000 মার্কিন সেনা, আছে 75টি যুদ্ধ বিমানও। মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক থেকে সামরিক অভিযান চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। গত সেপ্টেম্বরের শুরু থেকে আন্তর্জাতিক জলসীমায় 20টি নৌযানে মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনী হামলা চালিয়েছে। এই হামলাগুলোতে 76 জন নিহত হয়েছেন। যুদ্ধের দামামা, ইসরায়েলি সেনা শিবিরে বিরাট ক্ষয়ক্ষতি, হিজবুল্লাহর ঘাঁটিতে 40টি ক্ষেপণাস্ত্র, লেবানন সীমান্তে মহাপ্রলয় আসন্ন। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা যত বাড়ছে, ততই ইসরায়েলি সামরিক ঘাঁটির ভেতরের সংকট প্রকাশ্যে আসছে। নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় ইসরায়েলি সেনাবাহিনীতে দেখা দিয়েছে তীব্র ক্ষয়ক্ষতি ও সেনা ঘাটতি। অন্যদিকে লেবাননের মাটিতে ইসরায়েলের চাপিয়ে দেয়া এক চরম দাবি প্রত্যাখ্যান হওয়ার পরপরই সীমান্তে শুরু হয়েছে বিমান হামলার মহড়া। ইসরায়েলি সেনা শিবিরে 12,000 সৈন্যের ঘাটতি। YNET নিউজ জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী তাদের পদমর্যাদার এই ঘাটতি মোকাবিলায় মরিয়া হয়ে উঠেছে। তারা জরুরি ভিত্তিতে 12,000 সৈন্য নিয়োগের পরিকল্পনা করছে, যার মধ্যে সম্মুখ সমরের জন্য প্রস্তুত 7,000 যুদ্ধ ইউনিট সৈন্য অন্তর্ভুক্ত। ইসরায়েলি সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করেছেন যে 2027 সালের মধ্যে এই কর্মী সংখ্যা আরও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তিনি আরও জানান, সামরিক বাহিনীকে এখন দীর্ঘমেয়াদের পরিষেবা এবং সংরক্ষিত দায়িত্বের বিশাল বৃদ্ধির জন্য প্রস্তুত থাকতে হবে। এই তথ্য স্পষ্ট করে দিল যে তেল আবিব হিজবুল্লাহর সাথে শুধু একটি ছোটখাটো সংঘাত নয়, বরং একটি দীর্ঘ ও তীব্র আঞ্চলিক যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছে, যদিও তাদের অভ্যন্তরে তীব্র মানব সম্পদ সংকট রয়েছে। লেবাননের না, ইসরায়েলের চাপে পিছু হটতে নারাজ বৈরুত। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন ইসরায়েল লেবাননের সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করে যে তারা যেন দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্রের জন্য বাড়ি বাড়ি অভিযান চালায়। তবে রয়টার্স জানিয়েছে যে লেবাননের কর্মকর্তারা এই অনুরোধটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তাদের বক্তব্য, এই ধরনের অভিযান বেসামরিক স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। লেবাননের অভ্যন্তরীণ সূত্র সতর্ক করে বলেছে, ইসরায়েলের এই দাবি মানা হলে এটি দেশের ভেতরে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ইউনিফিল্ড চ্যানেলের মধ্যস্থতাকারীদের মাধ্যমে চাপানো এই দাবি লেবানন কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার পরপরই সীমান্তে যেন বারুদের স্তূপের আগুন লেগে যায়। হিজবুল্লাহর শক্তির প্রদর্শন, আকাশ থেকে ক্ষেপণাস্ত্রের বর্ষণ। লেবাননের এই বিদ্রোহের পর দক্ষিণ ও পূর্ব লেবানন জুড়ে ইসরায়েলি বিমান হামলা তীব্রতর হয়। লেবাননের সরকারি সংবাদ সংস্থা NNA জানিয়েছে, ইসরায়েল প্রায় 20টি বিমান হামলা চালিয়েছে এবং 40টি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই বিশাল আকারের হামলায় লেবাননের নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে সারাফন্দ বাইসারি এলাকায় একটি লক্ষ্যবস্তু ড্রোন হামলায় হিজবুল্লাহর স্থানীয় কমান্ডার সামির আলী ফাকি নিহত হয়েছেন। একজন কমান্ডারকে লক্ষ্য করে 40টি ক্ষেপণাস্ত্রের ব্যবহার এটাই প্রমাণ করে যে হিজবুল্লাহর সামরিক শক্তি এবং উপস্থিতি ইসরায়েলের কাছে কতটা বড় মাথা ব্যথার কারণ। হিজবুল্লাহর রাজনৈতিক শাখা এই হামলার মুখেও তাদের অবস্থান থেকে এক চুলো সরতে রাজি নয়। তারা স্পষ্ট জানিয়েছে, তাদের অস্ত্রগুলি ভবিষ্যতের হুমকির বিরুদ্ধে লেবাননকে রক্ষা করার জন্য কেন্দ্রবিন্দুতে থাকবে। আঞ্চলিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন যে যদি কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়, তবে এই সীমান্ত সংঘাত শীঘ্রই একটি বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। মাদুরোর ড্রোন যুদ্ধ, আমেরিকার উঠোনে উত্তেজনার মেঘ।
নিকোলাস মাদুরোর ভেনেজুয়েলা যেন এক রাজনৈতিক দাবানল। হোয়াইট হাউসের নাকের ডগায় ক্যারিবীয় সাগরে এক নতুন সামরিক খেলার মঞ্চ প্রস্তুত হচ্ছে, যার নেপথ্যে রয়েছে ইরানের ছায়া, আর তাতে জ্বালানি যোগাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার কড়া অবস্থান। এ যেন এক ভূ রাজনৈতিক থ্রিলার, যেখানে প্রতিটি চালই এক একটি অনিশ্চিত মোড়। মার্কিন উঠোনে যুদ্ধের মেঘ জমা হচ্ছে। ওয়াশিংটন পোস্ট ও নিউজ উইকের বিস্ফোরক রিপোর্টগুলি এক গোপন চুক্তির পর্দা উন্মোচন করেছে। ভেনেজুয়েলা নাকি ইরানের কাছ থেকে চেয়েছে অত্যাধুনিক ড্রোন, সেই ড্রোন যা ইউক্রেনের রণাঙ্গনে কুখ্যাত শাহেদ নামে পরিচিত। কারাকাসের পরিবহন মন্ত্রী 1000 কিলোমিটার পাল্লার ড্রোন চেয়েছেন বলে খবর। এ যেন দূর থেকে ছোড়া এক নীরব ক্ষেপণাস্ত্রের দাবি। ইরান ও মাদুরো এক নতুন সামরিক যুগলবন্দী। ইরানের ড্রোন বিশেষজ্ঞ ফ্যাবিয়ান হিঞ্চ বলেছেন, তেহরানের কাছে অত্যন্ত সমৃদ্ধ সিস্টেম পোর্টফোলিও আছে যা তারা কারাকাসকে দিতে পারে। ভাবুন তো, ইউক্রেন যুদ্ধে আলোড়ন সৃষ্টিকারী তুর্কি নির্মিত বিয়ারাক্তার TB2 এর অ্যানালগ মোহাজের 6 কিংবা সুদূর নজরদারির জন্য মোহাজের 2, এগুলো কি তবে পৌঁছাতে চলেছে ভেনেজুয়েলার উপকূলে? আরও আছে 600 মাইলেরও বেশি পাল্লার শাহেদ 131 ড্রোন। এগুলি যদি সত্যিই মার্কিন সীমান্তে মোতায়েন হয়, তবে পরিস্থিতি অকল্পনীয় উত্তেজনার দিকে মোড় নেবে। মাদুরো কি তবে সত্যিই আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর ওপর দিয়ে মৃত্যুর বীজ ছড়াতে চাইছেন? ক্যারিবীয় সাগরে আমেরিকান ঘাঁটির ঘুম কেড়ে নেওয়া হুমকি। মার্কিন সামরিক ঘাঁটিগুলো, বিশেষত পুয়ের্তো রিকোর ফোর্ট বুচালান, ক্যাম্প সান্তিয়াগো এবং মুনিজ ইয়ার ন্যাশনাল গার্ড বেস সবই এখন আক্রমণের পরিসরের মধ্যে। শুধু তাই নয়, কিউবার কুখ্যাত গুয়ান্তানামো উপসাগরে মার্কিন ঘাঁটিও বাদ যাচ্ছে না। এই ড্রোনগুলি যদি একবার উড়ে যায়, তবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কি তাকে রুখতে পারবে? ওয়াশিংটন এখন যেন উদ্বেগজনক নীরবতার মধ্যে। তবে কি মাদুরো একা নন? তিনি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের শি জিনপিংয়ের কাছেও বর্ধিত সামরিক সহযোগিতা চেয়েছেন, তা এই নাটকে নতুন মাত্রা যোগ করেছে। ট্রাম্পের বিরুদ্ধে মাদুরো যেন প্রতিদ্বন্দ্বীদের সমাবেশ ঘটিয়েছেন। রাশিয়া থেকে সুখোই যুদ্ধ বিমানের সংস্কার এবং চীন থেকে রাডার শনাক্তকরণ ব্যবস্থার দ্রুত উৎপাদন। মাদুরো তার দেশকে দুর্গের মতো করে গড়ে তুলতে চাইছেন। মার্কিন যুক্তরাষ্ট্রও বসে নেই। তারা রুজভেল্ট রোডস নৌ স্টেশন পুনরায় চালু করেছে এবং রাফায়েল হার্নান্দেজ এবং হেনরি রোহেলসেন বিমানবন্দরে রানওয়ে সক্ষমতা বাড়াচ্ছে। এগুলি ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র 500 মাইল দূরে, অর্থাৎ প্রতি আক্রমণের প্রস্তুতি চলছে জোর কদমে। মাদুরো কি সত্যিই তার এই ড্রোন ডিপ্লোম্যাসি দিয়ে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে পারবেন, নাকি ক্যারিবীয় সাগরে ভেসে বেড়ানো মার্কিন বিমানবাহী রণতরীগুলোই শেষ পর্যন্ত এই খেলার চূড়ান্ত রেফারি হবে? ইতিহাস সাক্ষী, আমেরিকার উঠোনে এমন বিপজ্জনক খেলা এর আগে কেউ খেলতে সাহস দেখায়নি। মাদুরোর এই চাল কি তাকে বীরত্ব দেবে, নাকি অনিবার্য পতনের দিকে ঠেলে দেবে? উত্তর দেবে সময়। কিন্তু আপাতত উত্তেজনার পারদ চরমে।